রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ কাল একই দিন ফল ঘোষণা ও গেজেট প্রকাশ। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ। কলকাতায় নিহত 9 জনের 8 জনই বাংলাদেশি। কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। হোটেল ঝুঁকিপূর্ণ হওয়ায় মৃত্যুর অভিযোগ। নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ করা হবে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক শিক্ষকদের জন্য শিগগির নীতিমালা করবে সরকার। ভারতের বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণে সাধুবাদ জানাবে সরকার বললেন রিজভী। স্বৈরাচারের দোসর সাংবাদিকদের বিচারের ঘোষণা তথ্যমন্ত্রী। একনেকে 9,358 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। নির্ধারিত বাজেট ও সময় প্রকল্প বাস্তবায়নের তাগিদ। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপ মুক্তভাবে কাজ করতে চান নবনিযুক্ত দুদক চেয়ারম্যান। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি সালমা জিলানি। এবার বিস্তারিত। আগামীকাল দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনকে ঐতিহাসিক বলছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বুধবার দুপুরে ব্রিফিংয়ে নির্বাচনী কর্তা জানান, রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ভোট গ্রহণের পরপরই সংসদ অধিবেশন কক্ষে ফলাফল ঘোষণা করা হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের দিনই প্রকাশ করা হবে ফলাফলের গেজেট। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 35 বছর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই না? নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন জানান, 1991 সালের বিধিমালা অনুযায়ী সব প্রস্তুতি নিয়েছে কমিশন। নরমালি পার্লামেন্ট সেশনটা ডাকেন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনি পার্লামেন্টের সেশন ডাকেন। কিন্তু এই একটা সেশন যদি রাষ্ট্রপতির নির্বাচন হয় এবং পার্লামেন্ট যদি সেশনে না থাকে, তাইলে সিইসি এই বৈঠকটা আহ্বান করবেন। আমরা আহ্বান করে অলরেডি গেজেট করে দিয়েছি। বিশ্ববাসীর চোখ এখন রাষ্ট্রপতি নির্বাচনের দিকে জানিয়ে সিইসি বলেন, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। সুতরাং এখানে কে রাষ্ট্রপতি হবেন, এখানে এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো রিজাইন করার পরে তো এটা যদি রিজাইন না করতেন, উনি যদি নর্মাল ট্রেনিংও শেষ করে যেতেন, ন্যাচারাল কোর্সে যেতেন, তাহলে হয়তো মানুষ এত আগ্রহ ভরে দেখাতো না। বিধিমালা অনুযায়ী ভোটের দিন সংসদ কক্ষে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবে না জানিয়ে নির্বাচনী কর্তা বলেন, ভোট গ্রহণের পর তাৎক্ষণিকভাবে গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ফলাফলের দিনই নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল, এটা সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেব। দেন যিনি বিজয়ী হবেন, যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, মেজরিটি ভোট পাবেন, তিনি তো বিজয়ী হবেন। বিজয়ী হবেন, তার নামটা ঘোষণা করে দেব। অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য এক্সারসাইজ। তারপর আমরা বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো। ওদিনে আমরা কিন্তু গেজেট করে দেবো। রাষ্ট্রপতি পদে বিজয়ী প্রার্থীর শপথ অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ভারতের কলকাতায় আবাসিক হোটেলে আগুনে মৃত্যু 8 বাংলাদেশের মধ্যে 5 জনের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাকিদের শনাক্তের প্রক্রিয়া চলছে। বেঁচে যাওয়া বাংলাদেশিদের বর্ণনায় উঠে এসেছে ঘটনার ভয়াবহ চিত্র। মরদেহ দ্রুত দেশে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। যদিও ক্ষতিপূরণের বিষয়ে কোনো তথ্য দেয়নি কলকাতা হাইকমিশন। এদিকে আগুনের ঘটনায় হোটেল মালিকের গাফিলতি ছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী।
মঙ্গলবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার পার্ক স্ট্রিটের মির্জা গালিব সড়কের বহুতল ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ফায়ার এক্সিট না থাকায় এবং প্রবেশপথ সরু হওয়ায় আটকা পড়েন ভবনের শখানেক বাসিন্দা। এতে নিহত হন 8 বাংলাদেশি সহ 9 জন, যাদের মধ্যে 6 জন পুরুষ, 2 নারী এবং 1 শিশু রয়েছে। এদের সবাই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় যান। এদের মধ্যে 5 বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। 4 জন একই পরিবারের সদস্য, যাদের বাড়ি কুষ্টিয়ায়। বাকি 3 জনও বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য দায়ী করছেন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান তিনি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের 3 মন্ত্রী। লাইসেন্স না থাকা এবং হোটেল মালিকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা বলে জানান পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পাইল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেন রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী। সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের দুর্নীতিকে দায়ী করছে স্থানীয় বাসিন্দারা। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর আমার ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। कैसे लाइसेंस दिया गया, यहाँ का काउंसिलर, एमएलए, एमपी, सारा लोग इस समय पैसा कलेक्शन कर करके उनका सिर्फ ऐसे ही था कि कैसे टीएमसी का फंडिंग किया जाए। তবে বাংলাদেশি পর্যটকরা বলছেন ভাড়া কম হওয়ায় বেশিরভাগ পর্যটকদের পছন্দ কলকাতার এই হোটেলগুলো। হোটেলগুলো গড়ে উঠেছে এখানে, যেখানে একটু অল্প টাকায় পায় সেখানে উঠে। তখন হচ্ছে যে তারা আসলে যেহেতু একটা ভিআইপি এলাকা, এই এলাকাতে হোটেলগুলো যে আসলে এত সিকিউরিটি থাকবে কিনা এটা আসলে তখন তদারকি করা হয় না। আর যে হোটেলগুলো একটু ভালো আছে, ভালো মানে, সেগুলো রেটগুলো অনেক বেশি, ভাড়া বেশি। আসলে সবার বাজেটের চিন্তা করতে হবে, কারণ কলকাতা শহরে এসে চিকিৎসা করা ব্যয়বহুল। দীর্ঘদিন থেকে আমাদের বিশ্ব শিডিউল ওইভাবে হয়নি, এখন নতুন করে আমাদের ভালো বিশ্বের শিডিউল হচ্ছে। তো আমরা যারা মেডিকেল বিষয়ে এখানে আসি, আমরা সবসময় চেষ্টা করি যে চিপ হোটেলে থাকার জন্য। নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো তথ্য দেয়নি কলকাতা হাই কমিশন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফেরত আনার খরচ বহন করতে না পারলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব নেবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। শর্ট সার্কিটে এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় পলাতক রয়েছেন হোটেল মালিক। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। কলকাতার আগুনের ঘটনার সর্বশেষ খবর জানাতে নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন গাঙ্গুলি। সুমন, আগুনে নিহতদের বাকিদের পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে, আর তাদের মরদেহ দেশে ফেরানোর বিষয়ে কি তথ্য আছে? দেখো, এখনো পর্যন্ত যারা যে মাত্র 5 জনের খবর, যে 5 জন আজকে সকালের ঘটনায় মারা গেছে, যে 5 জনের তাদের পূর্ণাঙ্গ পরিচয়, তাদের বয়স সবকিছু কিন্তু ইতিমধ্যেই হাই কমিশন, ডেপুটি হাই কমিশন থেকে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের যা খবর, তাদের পূর্ণ পরিচয় জানা গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের দেহ নিয়ে যাওয়ার বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার দুই তরফে যোগাযোগের কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই
5 সদস্যের একটা সিট তৈরি করা হয়েছে বিসিডিডি কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে। এবং আমরা যদি একটু দেখি যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত এই বিষয়ে জিরো টলারেন্সের একটা নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন কোনোভাবেই যাতে এই ঘটনায় কোনো রকম যাতে কাউকে ছাড় দেওয়া না হয়, অর্থাৎ যারা দোষী তাদের যাতে ছাড় দেওয়া না হয় সেই বিষয়ে ইতিমধ্যে প্রশাসনকে উনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে বিগত সরকারের আমলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল সরকারের আমলে কিভাবে এই 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 অঞ্চলে, যে অঞ্চলটা কার্যত মিনি বাংলাদেশ বলা হয়, সদর স্ট্রিট বা এই মির্জাকালী স্ট্রিট, এই অঞ্চলে যেখানে মিনি বাংলাদেশ বলা হয়, সেই অঞ্চলটাতে কিভাবে একের পর এক আবাসিক জায়গাগুলো হোটেলে পরিণত হয়েছে সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের কথা তারা বলেছেন। এবং কার্যত এই যে হোটেলগুলো, অর্থাৎ যে হোটেলে ঘটনা ঘটেছে বা আশপাশে যে হোটেলগুলো, এই হোটেলগুলো আদৌ কোন রকম বৈধ কাগজপত্র আছে কিনা, তারা আদৌ সরকারি লাইসেন্স মেনে কলকাতা পুরসভা বা দমকল দপ্তরের লাইসেন্স মেনে তারা ব্যবসা করছে কিনা তাই নিয়ে করা নির্দেশ। এবং এর পাশাপাশি যেটা বলা যেতে পারে যে এই যে একাধিক যে বিষয় উঠে আসছে, যে সম্পূর্ণভাবে বৈধতার বিষয়টা সবচেয়ে বেশি উঠে আসছে, যে যেহেতু এখানে প্রতিদিন প্রতি মাসে প্রচুর পরিমাণে বাংলাদেশের মানুষ এখানে আসেন, যারা চিকিৎসার জন্য আসেন, যারা ঘুরতে আসেন, তাদের নিরাপত্তার দিকটা খতিয়ে রেখে যেন কোনোভাবেই এই যে গোটা বিষয়টিকে যাতে এর আগামী দিনে যাতে বাংলাদেশের যারা মানুষ আসেন তাদের নিরাপত্তার দিকটা যাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাতে না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই সরকারি তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই পুরো বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তুমি জানো যে এর আগেও কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক বাড়ি ভাঙা থেকে শুরু করে গতকাল তারাপীঠে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই সমস্ত বিষয় নিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং নির্দিষ্টভাবে বলেছেন আগের সরকারের বেআইনি কাজের ফল এই সরকারকে বিশেষ করে এই দুর্ঘটনাগুলোকে ভুগতে হচ্ছে, এটা উনি নির্দিষ্টভাবে বলেছেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সালাহ তুমি যে প্রশ্নটা করলে যে নিয়ে যাওয়ার বিষয়, দেহ নিয়ে যাওয়ার বিষয়, যেটা জানা গেছে যে আপাতত যে 5 জনকে শনাক্তকরণ করা গেছে, তাদের নাম, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া গেছে, তাদের বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার, নবান্ন এবং ডেপুটি হাইকমিশন তারা যৌথভাবে সমন্বয় রেখে কাজ করছে যাতে এই দেহগুলিকে যথাযথ মর্যাদায় যথাযথ উপযুক্ত পরিবারের তুলে দেওয়া যায়, সেই বিষয় কিন্তু ইতিমধ্যেই দেখা হচ্ছে। আর সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে আগুনে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার অন্যান্য তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সুমন গাঙ্গুলি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কলকাতায় ঘিঞ্জি ও মানহীন আবাসিক হোটেল যেন পর্যটকদের মৃত্যু ফাঁদ। ন্যূনতম ফায়ার সেফটি প্রোটোকল, অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা জরুরি বহির্গমন না থাকায় দুর্ঘটনায় বাড়ে প্রাণহানি। নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে এমনই চরম অনিয়ম ও কাঠামোগত অবহেলার বলি হয়েছেন 9 জন বাংলাদেশি। ফায়ার সার্ভিস সদর দপ্তর এবং স্থানীয় প্রশাসনের একেবারে কাছে থেকেও কিভাবে বছরের পর বছর এমন বিপজ্জনক অগ্নিগর্ভ বাণিজ্য চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ফায়ার সার্ভিস সদর দপ্তর এবং স্থানীয় থানার একেবারেই কাছে গড়ে ওঠা একটি 5তলা ভবন, যেখানে মানা হয়নি ন্যূনতম ইমার্জেন্সি এক্সিট এবং ফায়ার সেফটি প্রোটোকল। কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে চরম অনিয়মের বলি হয়েছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি পর্যটকরা। ভবনের সরু সিঁড়ি আর ইমার্জেন্সি এক্সিট না থাকায় আগুন লাগার পর ধোঁয়া থেকে বাঁচার কোনো সুযোগই পাননি ভেতরে থাকা বাসিন্দারা। ফায়ার সেফটি লাইসেন্স ও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কিভাবে বছরের পর বছর সেখানে বাণিজ্যিক কার্যক্রম চলছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটকরা। আজকে যে অবস্থা দেখলাম, আসলে আমি সত্যি আতঙ্কিত যে এখানে আর ভবিষ্যতে আমি আর থাকবো না। নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ভবনে পর্যাপ্ত পানি, আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং জরুরি বের হওয়ার পথ থাকা বাধ্যতামূলক, কিন্তু এ ভবনে তার কিছুই ছিল না। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা নজরদারির অভাবে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যে ঢুকবে, আগুন লাগলে যে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো যে আপনার আগুনটা নেভাবে, ওই পজিশনটা ওরা রাখেনি। প্রাথমিক তদন্তে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিটের কথা বলা হলেও মূল প্রশ্নটি থেকে যাচ্ছে নিরাপত্তার কাঠামোগত ত্রুটি নিয়ে। গেল মঙ্গলবার গভীর রাতে 3 তলা থেকে ছড়িয়ে পড়া এ আগুনে শ্বাসরোধ হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। মর্মান্তিক এ ঘটনার পর সিলগালা করা হয়েছে ভবনটি। তদন্তে নেমেছে ফরেনসিক দল। আমরা বলতে চাই সচেতনতার অভাব। যে মানুষ হোটেলে যাচ্ছে তাকে জানতে হবে সেই হোটেলটা ঠিক আছে কিনা, এটা উচিত। এবং আপনাদের জানা উচিত যে যারা এই করেছে এটাকে ক্রাইম বলে। এই ঘটনায় কলকাতা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কেনাকাটা, ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশিদের অনেকেই যায় কলকাতায়। একের পর এক দুর্ঘটনার জন্য আবাসিক হোটেলগুলোতে নিরাপত্তাই এখন বড় প্রশ্ন। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের 4 জনই কুষ্টিয়ার একই পরিবারের। তারা হলেন চ্যানেল 9-এর সাংবাদিক দেবাশিস দত্ত, স্ত্রী আফসানা শিম্মিন, তাদের 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। চিকিৎসার উদ্দেশ্যে 15 দিন আগে ভারতের বেঙ্গালুরু যান তারা। মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। বাই বাই বেঙ্গালুরু। সাংবাদিক দেবাশিস দত্তের এই বাই বাই যে শুধু বেঙ্গালুরু নয়, পৃথিবীকেই শেষ বিদায় বলে দিয়েছেন। তা কে জানতো? 13 দিন পর স্ত্রী সন্তানের চিকিৎসা শেষে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার সময় 17 আগস্ট এই পোস্ট করেন দেবাশিস। স্ত্রী আফসানা শিম্মিন, 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম আলীকে নিয়ে 3 আগস্ট কুষ্টিয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে বেঙ্গালুরু যান সাংবাদিক দেবাশিস। চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য আসেন কলকাতায়। প্লেনের টিকিট না পাওয়ায় ওঠেন নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিট হোটেলে। সেখানেই মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা সবাই। রাত 9টার সময় যখন দেখলাম, তখন দেখুন মেয়ের সাথে কথা বলছে আর বলছে বাবা লাগেজ গুছাচ্ছে। এখন আমি যাব হচ্ছে কলকাতাতে, ওদেরকে ভালো করে দেখে নিয়ে আসার চেষ্টা করব। সাংবাদিক দেবাশিস ও তার পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। আমি তো জানিয়ে গেছি ও নাই, আর ও তো ট্রিটমেন্ট করতে শেষ হয়ে আসবে তা তো জানতাম না। দেবাশিসের প্রতি আমাদের যে ভালোবাসা, যে অটল ভালোবাসা, এলাকার লোক তাকে গভীর শ্রদ্ধা করে এবং সেও খুব আমাদের ভালোবাসে। চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরবে দেবাশিস, তা মানতে পারছেন না সহকর্মীরাও। আমারে ভুলে গেছে, হাজির তোমারে চ্যানেল 9-এর অফিসের নম্বর দিয়ে দিলাম, তুমি নিউজ সব পাঠাবা। শুধু আমাদের সহকর্মী না, আমাদের একটা মনে হচ্ছে যে আমরা স্বজনকে হারালাম। সবার সাথে সুসম্পর্ক রেখে চলতো, তাই অকালে চলে যাওয়া আসলে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীদের একটু ক্ষতি হয়ে গেল। নিহত সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকায়, আর শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়ায়। 19 আগস্ট সকালে এক ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তাদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কলকাতার হোটেলের আগুনে নিহত 8 বাংলাদেশির মধ্যে 4 জনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি বলছেন নিহতদের পরিবারের সদস্যরা, জানাবেন? সালমা, কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় কুষ্টিয়ার যে সাংবাদিক দেবাশিস দত্ত তার পরিবারের সদস্যরা নিহতর ঘটনাতে তার পরিবারে অর্থাৎ এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং শোকের মাতম চলছে এলাকায়। আমি পরিবার সূত্রে যেটি জানতে পেরেছি যে গত 3 আগস্ট তার স্ত্রী এবং 3 বছরের এক সন্তান এবং শ্বশুরকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বেঙ্গালুরে যান। সেখানে 13 দিন চিকিৎসা শেষে কিন্তু 17 আগস্ট তারা কলকাতায় ফিরে আসে বাংলাদেশে আসার জন্য। তবে প্লেনের টিকিট না পাওয়ার কারণে কিন্তু তারা কলকাতায় হোটেলে অবস্থান করতে হয় তাদের। সেখানেই কিন্তু গত মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে যে এসি বিস্ফোরণের ফলে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়, এই অগ্নিকাণ্ডে কিন্তু 4 জন নিহত হয় তার পরিবারের। নিহতর ঘটনায় কিন্তু এখন কুষ্টিয়ার যে বাড়ি রয়েছে সাংবাদিক দেবাশিস দত্তের, সেই বাড়িতে কিন্তু একেবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অর্থাৎ এলাকায় দেবাশিস দত্তের যে পরিবার, সেই পরিবারের কিন্তু একমাত্র সন্তান দেবাশিস দত্ত। অর্থাৎ এই পরিবারের কিন্তু তারা মা বাবা এবং দেবাশিস দত্তের আরেকটি 7.5 বছরের মেয়ে ছাড়া কিন্তু আর কেউ নেই। এই যে মর্মান্তিক যে ঘটনা, এই মর্মান্তিক ঘটনার পরে কিন্তু পরিবারের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত তারা ভারতের হাইকমিশনের সাথে যোগাযোগ করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু পোস্টমর্টম হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন পরিবার। তবে কবে, কখন, কিভাবে মরদেহ আসবে সেটি এখনো তারা জানেন না, এমনটি জানিয়েছেন। তবে কালকে তারা আসবে মরদেহ বলেই তারা আশাবাদ
প্রকাশ করেছেন আমার কাছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, দেবাশিস দত্ত কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে চ্যানেল 9-এ কাজ করতেন এবং স্থানীয় একটি পত্রিকা আজকের আলোতে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করতেন এবং কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কিন্তু আজকের পত্রিকায় তিনি কাজ করতেন, অর্থাৎ সুনামের সাথেই কাজ করতেন। তার স্ত্রী এবং সন্তান অসুস্থ হয়, কিন্তু 3 আগস্ট তিনি তার স্ত্রী, সন্তান এবং তার শ্বশুর আকরাম হোসেনকে নিয়ে বেঙ্গালুরুর একটি হসপিটালে তাদের চিকিৎসা করান। সেখানে কিন্তু 13 দিন অবস্থান করছিলেন এবং 13 দিন অবস্থানের পরেই গত 17 আগস্ট তিনি কলকাতায় ফিরে আসেন এবং কলকাতায় আসার পরেই কিন্তু তিনি প্লেনের টিকিট না পাওয়ার কারণে কলকাতার একটি হোটেলে অবস্থান করেন এবং সেখানেই কিন্তু মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে কিন্তু এই দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার যে সন্তান 3.5 বছরের এবং তার শ্বশুর এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু নিহত হন। এই ঘটনায় এখন পর্যন্ত এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তার সাংবাদিক থেকে শুরু করে তার যারা পরিচিত এবং এলাকাবাসী, তাদের সবার মধ্যেই কিন্তু একটি হতাশার ছায়া এবং কালো ছায়া নেমে এসেছে তাদের মধ্যে। তারা সবাই বলছে এভাবে চিকিৎসা নিতে যে দেবাশিসকে লাশ হয়ে ফিরতে হবে, এটা কোনোভাবেই তারা কেউই মানতে পারছেন না। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। সালমা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে নিহতদের পরিবারের সদস্যদের অবস্থা এবং এলাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তিতাস। প্রাথমিক শিক্ষকদের জন্য সরকার শীঘ্রই নতুন নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের পিটিআই সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় আনা হবে বলে জানান তিনি। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। যেই প্রাতিষ্ঠানিক বিদ্যা একজন শিক্ষার্থীর পাবার কথা বা একজন শিশুর পাবার কথা, সেটাকে আমরা বাই ডেফিনিশন প্রাথমিক বিদ্যা বলে থাকি। সো যেই জায়গায় প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যা প্রদান করা হবে, সেটা প্রাইভেট সেক্টর হোক, যেই সেক্টরই হোক, সেটার মনিটরিং শিক্ষা অধিদপ্তরের অধীনে মনিটরিং সিস্টেমের অধীনে আনা হবে। ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সরকার সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এদিকে যেসব সাংবাদিক ক্ষমতার অপব্যবহার করে পলাতক স্বৈরাচারকে সহযোগিতা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে সরকার বিচার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি আজ দেশব্যাপী সব জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা এবং র্যালির আয়োজন করেছে সংগঠনটি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে। এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং এই যে সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন। এদিকে সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় জনগণের কল্যাণে ক্ষমতাকে প্রশ্ন করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকতা পেশাকে যেন কেউ কলুষিত করতে না পারে সেজন্য সংগঠনগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষমতা সাংবাদিকদেরকে চর্চা করতে হবে। সাংবাদিকতার মতো মহান পেশার এই ক্ষমতা, অধিকার, দায়িত্বকে সুরক্ষা দেওয়ার জন্যই আপনাদের এই ফাউন্ডেশনের কাজ করা উচিত। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে নেওয়া হবে 844 কোটি 87 লাখ টাকা। এছাড়া বিবেচনাধীন থাকায় উত্থাপিত 2টি প্রকল্প স্থগিত রাখা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার নতুন রূপরেখা তৈরি করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯,৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮,৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে নেওয়া হবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা। সভায় ৬টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পানি সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এছাড়া বিবেচনাধীন থাকায় অয়েল ট্যাংকার জাহাজ ক্রয় ও মেট্রো ঢাকা প্রকল্প নামে উত্থাপিত 2টি প্রকল্প স্থগিত রাখা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নতুন রূপরেখা তৈরি করছে সরকার। সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে, বাজেটের মধ্যে শেষ করতে হবে, এবং সেটা করতে গেলে যে নির্দেশিকা অনুসরণ করতে হবে সেটা তো একটা লিগ্যাল বাইন্ডিংও হতে হবে সকলের জন্য। সেই জায়গাটা তৈরি করা হয়েছে এবং আমরা আশা করি যে এটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের অবস্থায় আছে এবং তিনি দ্রুতই সময় দিবেন জানিয়েছেন। সরকারের লক্ষ্য অর্জনে এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। এটা তো অতীত থেকে পাওয়া চ্যালেঞ্জ। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে যানজট নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে অফিস ফেরত মানুষকে এ নিয়ে নিয়মিত ভোগান্তি পোহাতে হয়। বড় একটি সময় রাস্তায় কেটে যায় তাদের। রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, যানজটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? সালমা, যেমনটা বলছেন, আসলে যানজট আসলেই নিত্যদিনের সঙ্গী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ধানমন্ডি এলাকায়। আমি যদি বলি, ধানমন্ডি এলাকায় এই মুহূর্তে কিন্তু আসলে বেশ যানজট রয়েছে। আমি বিকাল 4টা নাগাদ রাজধানীর মৌচাক থেকে এই যে ধানমন্ডির এই স্থানে আসতে কিন্তু আমার প্রায় আমি কিছুক্ষণ আগে, জাস্ট 7টার কিছুক্ষণ আগে আমি এসে ধানমন্ডি পৌঁছেছি। তার মানে বুঝতেই পারেন রাস্তার কি অবস্থা। সড়কে যানজট এখন নিত্য দিনের সঙ্গী। একদিকে আমরা দেখেছি রাজধানীর গ্যাস পাম্পগুলোর গাড়ির দীর্ঘ সারি, গ্যাস না থাকায় একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, কিন্তু তবুও এই যে সড়কে কিন্তু বিপুল সংখ্যক গাড়ির দেখা মিলছে। প্রতিটি সড়কেই আমরা দেখতে পেয়েছি যে তীব্র যানজট, বিশেষ করে অফিস থেকে ফেরার পথে এই যানজটের কারণে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছে এই অফিসগামী যে লোকজন রয়েছে তাদের কিন্তু যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা সকালে যখন দেখেছিলাম অফিসগামী মানুষ যখন তাদের অফিসে পৌঁছে তখনও কিন্তু এই যানজটটি দেখা যায়, এবং কি সারাদিন শেষে চিরচেনা যে যানজট সেটি কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করে, বিশেষ করে সন্ধ্যার পরে যখন অফিসগামী মানুষ যখন বাড়ি ফিরে। সেই জিনিসটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি, এবং কি বিকাল নাগাদ আমরা রওনা করে এই রাজধানীর মৌচাক থেকে জিগাতলায় এসে পৌঁছাতে কিন্তু আমাদের বেশ কয়েক ঘন্টা সময় লেগে গিয়েছে। সাধারণত এই জার্নিটা করতে তো অত বেশি সময় লাগার কথা না যানজট না থাকলে। আমরা শুধু এই ধানমন্ডি এলাকা নয়, আমরা রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি। প্রতিটি স্থানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যানজটে আসলে নাকাল রয়েছে বিভিন্ন সড়ক। এই মুহূর্তের সড়কের চিত্র যদি বলি, আপনি ক্যামেরার চোখে দেখছেন যে বিভিন্ন গাড়ি কিন্তু যানজটে আটকে রয়েছে। বিশেষ করে রিক্সা বেশি হওয়ার কারণে যানজট কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করছে। তো এই যে যানজটের চিত্র, এটি কিন্তু প্রতিনিয়ত একই চিত্র রয়েছে। বিশেষ করে অফিসগামী মানুষ এবং অফিস শেষে যে ফেরার পথে যানজটের ভোগান্তিটা একটু বেশি হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যানজটের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রায়হান। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকট কিছুটা কমতে শুরু করলেও এখনও ভালো চাপ না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। পরশ, গ্যাস সরবরাহ শিল্পাঞ্চল নিয়ে কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ সালমা, আপনাকে আমি জানিয়ে রাখি, দীর্ঘ 4 দিন পর যে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
গ্যাস সরবরাহ শুরু হলো, গ্যাসের চাপ অনেকটাই কম। এছাড়া ভোগান্তি তো আগের মতোই রয়েছে। আমি সকাল থেকে জেলার যে বিভিন্ন যে ফিলিং স্টেশন রয়েছে এইসব ফিলিং স্টেশনে ঘুরে যেমনটা দেখেছি যে এইসব ফিলিং স্টেশনে প্রতিদিন 5টি ফিলিং স্টেশন রয়েছে। প্রতিদিন এসব ফিলিং স্টেশনে 50,000 ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে বাখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। আর এইসব প্রতিটি ফিলিং স্টেশনে 15 PSI চাপে গ্যাস প্রদান করা হয়ে থাকে। তবে এই 4 দিন পর গ্যাস সরবরাহ শুরু হলো, চাপ অনেকটাই কম। এই যে ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাকে জানিয়েছেন মূলত তারা 1 থেকে 3 PSI চাপে তারা গ্যাস পাচ্ছেন। ফলে সে তুলনায় যেসব যানবাহনে তারা গ্যাস সরবরাহ করছেন তেমন তারা চাপ পাচ্ছে না। এছাড়া যে যানবাহনের যে অনেক চালক রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে দীর্ঘদিন পর গ্যাস পাওয়াতে তারা অনেকটাই আনন্দিত ছিলেন, কিন্তু চাপ কম থাকাতে তাদের যে প্রেসার পাওয়ার কথা সে প্রেসার অনুযায়ী কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। ফলে তারা যে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা তারা কিন্তু সেই গন্তব্যে যেতে পারছে না, এবং এছাড়াও তাদের যে আয় কিন্তু অনেকটা কমে গেছে। তো আমি যে একটি তথ্য দিয়ে রাখি যে গ্যাসের জেলা বলা হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়াকে। এই ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 22টি কূপ থেকে প্রতিদিন 325 থেকে 330 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়ে থাকে। তো স্থানীয় লোকজন বলছেন যে গ্যাসের জেলা হওয়ার পরও কেন তারা গ্যাস পাচ্ছেন না, ভোগান্তিতে রয়েছেন তারা। এমনটাই তারা আলোচনা করছেন। তারা বলছেন যে এই গ্যাসের যে সমস্যা দেখা দিচ্ছে তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। সালমা। পরশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গ্যাস সরবরাহ শিল্পাঞ্চল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী পরশ। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপ মুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান। বলেন, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হবে। নতুন কমিশনের মাধ্যমে অবশেষে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটল দেশের দুর্নীতি বিরোধী সংস্থা দুদকের। 170 দিন পর অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগ দেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথায় নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। আমরা স্যারের নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাবেন। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। আর নবনিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, 18 কোটি জনগণকে হতাশ করা হবে না, কাজ করা হবে দুদকের ভাবমূর্তি ফেরাতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা। গত মার্চের 3 তারিখে আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করেন। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এই সংস্থা। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা। কিছুতেই থামছে না হামে শিশু মৃত্যু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, বর্তমানে কতজন রোগী হাসপাতালে ভর্তি আছেন আর সংক্রমণ নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। সালমা, কিছুতেই আসলে থামছে না হামে মৃত্যুর সংখ্যা এবং একই সাথে আক্রান্তের সংখ্যাও। আপনি শুরুতে যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু উদ্বেগজনক হারে কিন্তু হাম পরিস্থিতি বাড়ছে। আজকে হাসপাতালে এসে আমরা যেমনটি দেখলাম, যেখানে রোগীর সংকুলন হচ্ছে না, একই পরিস্থিতি কিন্তু জরুরি বিভাগেও আমরা দেখলাম যে প্রতিনিয়তই কিন্তু হামে আক্রান্ত হয়ে শিশুরা আসছেন। এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে, এই হাসপাতালের এই প্রতিটি বেডে একাধিক শিশুকে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার যারা সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে রোগীর চাপ সামলাতে না পেরেই তারা আসলে বাধ্য হয়ে একই বেডে একাধিক শিশুকে রেখে
তারা চিকিৎসা দিচ্ছেন। এবং আপনি জানেন যে গত 24 ঘন্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে আরো একজন শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 139 জনে। এবং আপনাকে যদি বলি যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে 108 জন কিন্তু ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন 35 জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 48 জন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন, নর্থ ইস্ট হাসপাতালে 2 জন এবং হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন। এটি আসলে গত 24 ঘন্টার হিসাব। তবে আজকে এখানে এসে আমরা যেমনটি দেখেছি যে আজকেই সম্ভবত 50-এরও বেশি রোগী কিন্তু ভর্তি হয়েছেন। আমরা জরুরি বিভাগে রোগীর চাপ দেখেছি, বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং বিভাগের বিভিন্ন জেলা থেকে কিন্তু রোগীরা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসছেন। এবং একই সাথে আপনাকে যদি বলি, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট 317 জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এই হাসপাতালে শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছেন 132 জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 99 জন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে 17 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া যে শিশু, তার বয়স ছিল 4 মাস, তার বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সালমা, সিলেটে হাম পরিস্থিতি যেভাবে বাড়ছে সেটি আসলে অনেকটাই উদ্বেগজনক এবং এটি নিয়ন্ত্রণে কিভাবে রাখা যায় সেটি নিয়ে কিন্তু সংশ্লিষ্টরা চিন্তা ভাবনা করছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সালমা। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে হাম সংক্রমণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ আহমেদ। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। বলেন, বর্তমান সরকার মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ। এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ। দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 90%, খানাভেদে এ হার প্রায় 99%, যেখানে স্মার্টফোন ব্যবহারকারী 73%। দেশে মোবাইল ফোন ব্যবহার বাড়লেও ইন্টারনেট সুবিধা থেকে এখনো বঞ্চিত প্রায় 41.6% মানুষ। এমন পরিস্থিতিতে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়নের ওপর সেমিনার আয়োজন করে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি। সেমিনারে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ডিজিটাল কানেক্টিভিটির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী। আমরা যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম টেলিকমিউনিকেশন কানেক্টিভিটি ইজ এ ভেরি ইনস্ট্রুমেন্টাল একটা জিনিস। সো উই স্টার্টেড স্প্রেডিং কানেক্টিভিটি, বাট অ্যাজ কানেক্টিভিটি বিকেম ভেরি ইম্পর্টেন্ট ইন ডেভেলপমেন্ট। দেশের প্রায় 52% মানুষ এখনো অনগ্রসর ফিচার ফোন ব্যবহার করছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বলেন, দেশের অর্ধেক মানুষের হাতে ডিজিটাল প্রযুক্তি না থাকা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের দেশের 52% মানুষ এখনো ফিচার ফোন ইউজ করে। More than 50. Some report says 48, some 50, some 52. Regardless, around 50% in today's world use feature phone. That is not right in today's world. আর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকর্ষণ সবচেয়ে বড় চালিকা শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি মানবিক, অন্তর্বর্তীমূলক, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দৃঢ়ভাবে আমরা অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগকে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং উৎসাহিত করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানবিক কল্যাণমুখী রাষ্ট্র তৈরিতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন টেলিযোগাযোগ মন্ত্রী। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।